অক্টোবর মাসের 10 তারিখ, 3 দিন পরেই সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজো। পুজোকে ঘিরে রামপুরে চলছে খুশির আমেজ। এই গ্রামের বেশিরভাগ মানুষ সনাতন ধর্মাবলম্বী, তাই পুজোর আমেজটা এখানেই বেশি দেখা যাচ্ছে। শিশুরা হৈহল্লোড়ে ব্যস্ত, কেউ আবার শপিং করছে, বাড়িঘর সাজাচ্ছে। সুরজিৎ পাত্রের বাড়িতেও চলছে খুশির আমেজ। সবকিছু ঠিকঠাক চলছিল। বিকেল 3টার দিকে হঠাৎ করেই সত্যজিতের পাশের বাড়ির আশোক স্ট্রোক করে মারা যান। চারদিকে ওঠে কান্নার রোল। আনন্দ ঘন পরিবেশ এক মুহূর্তে বিষাদে পরিণত হয়। সন্ধ্যার পরপরই অসীম চন্দ্রের লাশ নিয়ে শ্মশানে পোড়ানো হয়। সরজিতের বন্ধু নিহান এসেছে লন্ডন থেকে। সন্ধ্যার পর সরজিতের বন্ধুর সাথে দেখা করার কথা ছিল, তাই সে অশোকের মুখাগ্নি করেই সেখান থেকে বিদায় নিয়ে শহরে চলে যায়। শহরে গিয়ে সে তার বন্ধুর সাথে দেখা করে। দুই বন্ধুর দেখা অনেকদিন পর। দুজনে মিলে অনেক খোশ গল্প করলো। রাতে খাওয়া দাওয়া শেষ করে সরজিৎ বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ঘড়ির কাঁটায় তখন রাত 12:30। নিহান তার গাড়িতে করে সরজিৎকে নিয়ে এসে বাজারে নামিয়ে দিল। বাজারের পর থেকে হিমেলের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা। এই রাস্তা দিয়ে গাড়ি যায় না, তাই সরজিৎকে বাজারে নামতে হলো। বাজার থেকে 20 মিনিট হাঁটলেই সরজিতের বাড়ি। রাস্তার কিনার ধরে হাঁটছে হিমেল। বন্ধুর বাড়িতে থাকতে খুব জোরে হিসু পেয়েছিল তার। চক্ষু লজ্জায় বন্ধুকে বাথরুমে যাওয়ার কথা বলতে পারেনি। একা এই পথ চলতে চলতে তার হিসুর বেগ আরও বেশি পেয়ে বসেছে। সরজিৎ খুব দ্রুত হাঁটছে। রাত্রিবেলা রাস্তাঘাটে হিসু না করাই ভালো, কারণ রাতের বেলা নাকি তেনারা বের হন। সরজিৎ খুব দ্রুত পা চালিয়ে হাঁটছে। গ্রামের রাস্তা হলেও পথ চলাচলের জন্য রাস্তার পাশে বসানো আছে সৌরবিদ্যুতের ল্যাম্পপোস্ট। কোয়ালিটি খুব ভালো না। রাত 1টার আগেই নিভু নিভু করছে। সরজিৎ সৌরবিদ্যুতের দিকে তাকিয়ে গান ধরল। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। গানটা গাইতে গাইতে ফিক করে হাসছিল। ল্যাম্পপোস্টের হালকা আলোয় হেঁটে যাচ্ছে সে। আর একটু সামনে গেলেই শ্মশান। হঠাৎ তার আশোকের কথা মনে পড়ল। আজকে আশোককে শ্মশানে পোড়ানো হয়েছে। ছোটবেলা শুনেছে যেদিন শ্মশানে দেহ পোড়ানো হয়, ওই রাতে নাকি সে মৃত ব্যক্তির আত্মা পুরো শ্মশান চষে বেড়ায়। তখন যাকে সামনে পায় তাকে নাকি মেরে ফেলে। যদিও এই রকম ঘটনা ঘটতে শোনেনি সে কখনো, তাও কিভাবে মানুষের মধ্যে এই কথাটি বিস্তার পেল কে জানে। তিলকে তাল বানাতে মানুষগুলো জুড়ি মেলা ভার। একবার এক ছেলে পুকুরে ডুবে যাচ্ছিল। সে সাঁতার জানে না। এক লোক দেখতে পেয়ে তাকে উদ্ধার করলো সে। গ্রামে ছড়িয়ে পড়লো বাচ্চাটিকে নাকি পুকুরে দানব টেনে নিয়ে যাচ্ছিল। তার পায়ে বাঁধা ছিল লোহার শেকল। ওই লোকটি নাকি অনেক কষ্টে লোহার শেকল খুলে তাকে বাঁচিয়েছে। পরে লোকটিকে জিজ্ঞেস করলে জানা যায় এরকম কিছুই হয়নি। ছেলেটি পুকুরের গভীরে চলে গিয়েছিল। সে সাঁতার জানতো না, তাই সে ডুবে যাচ্ছিল। ওই দিনের পর থেকে হিমেল এইসব বিশ্বাস করে না, তবে ভূত আছে এটা বিশ্বাস করে। কেন করে সে নিজেই জানে না, তবু ভূতের ভয় সে কোনোদিনই পায়নি। কিন্তু আজকে তার কেমন ভয় ভয় লাগছে। বিশেষ করে শ্মশানের কথা মনে পড়তে ভয় তার উপচে চেপে বসেছে। ভয়ে ভয়ে পা ফেলছে, তার মনে মনে মন্ত্রপাঠ করছে। হঠাৎ করেই সরজিৎ দেখতে পায় সাদা কাপড় পরা কেউ একজন তার দিকে এগিয়ে আসছে। ভূতেরা নাকি সাদা কাপড় পরে, তাহলে এটা কি? না, সে আর ভাবতে পারছে না। কি করবে চিন্তা করছে। আশ্রয় নেয়ার মতো কোনো বাড়িঘর নেই আশেপাশে। সাদা কাপড় পরা লোকটি যখন সরজিৎ একদম কাছে চলে এসেছিল, সে উপায়ান্তর না দেখে চোখ বন্ধ করে মনে মনে রাম রাম বলতে লাগলো। কিছুক্ষণ পরে সে তার শরীরে একটি হাতের স্পর্শ অনুভব করলো। ভয় কাঁপতে কাঁপতে সে বলতে লাগলো, ভাই আশোক, ছাইরা দে ভাই, আমি তো তোর ক্ষতি করি নাই। তখন সে শুনতে পারলো কেউ তাকে বলছে, আরে চোখ তো খোলেন, চোখ বন্ধ করে কি সব আবল তাবল বকছেন। সরজিৎ এক চোখ অল্প খুলে সামনে তাকালো। আশোক নয়, অন্য কেউ। এবার সে 2 চোখ খুলে দেখলো মন্দিরের পুরোহিত মশাই। তিনি সরজিৎকে বললেন, কি ব্যাপার, দেখে মনে হচ্ছে অনেক ভয় পেয়েছো। আরে না পুরোহিত মশাই, ভয় না, আমি তো রামের আরাধনা করছিলাম। রামের আরাধনা করছিলে তো আশোক ছাইরা দে বলছিলে কেন? সরজিৎ মনে মনে বলল, এই রে, টাসকি খাইয়া গেছি। গ্রামের সবাই আমাকে সাহসী বলে জানে। এখন যদি এই পুরোহিত ঘটনা রটিয়ে দেয় তবে তো ইজ্জত শেষ। সরজিৎকে নীরব থাকতে দেখে পুরোহিত মশাই বলল, কি ব্যাপার, কিছু বলছো না যে? সরজিৎ চারদিকে তাকিয়ে পকেট থেকে 200 টাকা বের করে পুরোহিতের হাতে গুজে দিয়ে বলল, আমি যে ভয়ে এখানে এমন কাঁপতেছিলাম কাউকে বললেন না। এই বলে সে পুরোহিতের জবাবের অপেক্ষা না করে আবারও চলতে লাগলো। পুরোহিত মশাই শ্রম ছাড়া 200 টাকা পেয়ে বেজায় খুশি হয়ে আবারও ফুরফুরে মেজাজে চলতে লাগলেন। ল্যাম্পপোস্টের হালকা আলোয় হাঁটছে সরজিৎ। কেমনে কি হলো সে বুঝতেই পারেনি। এই অবস্থায় বাড়িতেই বা যায় কেমনে? বৃষ্টি এলেই ভালো হতো। এই কলঙ্ক বৃষ্টিতে ভিজে যেত। মনে মনে বলল, হায় ভগবান, কিছু বৃষ্টি দেন না। চলতে চলতে সে শ্মশানের সামনে গিয়ে পৌঁছালো। ওই তো আশোকের চিতা দেখা যাচ্ছে, এখনো মিটমিট করে আগুন জ্বলছে। শ্মশানের চারপাশে ল্যাম্পপোস্ট লাগানো। হঠাৎ তার চোখে পড়ল ল্যাম্পপোস্টের আলোয় কতগুলো ছায়ার নড়াচড়া দেখা যাচ্ছে। শ্মশানে তো একটা মানুষও নেই, তাহলে ছায়াগুলো কার? সরজিৎ ভালো করে তাকালো। কোনো জনমানবের দেখা নেই।
সেখানে শুধুমাত্র কয়েকটি ছায়া ঘুরতে দেখলো। কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতে লক্ষ্য করলো আশোকের চিতা কিছু একটা নড়াচড়া করছে। চিতার লাকড়িগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। প্রথমে ভেবেছিল হয়তো লাকড়িগুলো জ্বলে জ্বলে পড়ছে, তাই সে বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছিল। কিন্তু হঠাৎ করেই জ্বলন্ত কয়লার মতো লাল অগ্নিশিখাযুক্ত একটি হাত উঁচিয়ে উঠল চিতা থেকে। এরপর আস্তে আস্তে একটা মানব শরীরে উঠে বসলো চিতার ওপর। জ্বলন্ত কয়লার মতো লাল পুরো শরীর, এ যেন অগ্নিমানব। আস্তে আস্তে উঠে দাঁড়ালো সেটি, একদম নগ্ন শরীর, কাপড় নেই শরীরে, পুরো শরীরটা যেন এক জ্বলন্ত অগ্নিশিখা। এরপর অবয়বটি চিতা থেকে নেমে সরজিতের দিকে আসতে লাগলো। সরজিতের দুই পা শক্ত হয়ে আছে, সে প্রাণপণ চেষ্টা করছে পালানোর, কিন্তু পালাতে পারছে না। অবয়বটি আস্তে আস্তে সরজিতের সামনে এসে দাঁড়ালো। চোখ মুখ নাক কান বলতে কিছুই নেই, জ্বলন্ত এক মানব শরীর দাঁড়িয়ে আছে হিমেলের সামনে। হঠাৎ করেই দমকা হাওয়া বইতে শুরু করলো, সেই সাথে শুরু হলো তুমুল বৃষ্টি। বৃষ্টি আসার সাথে সাথে সেই জ্বলন্ত শরীর চিৎকার করতে লাগলো। বৃষ্টির পানিতে তার শরীর গলে যেতে লাগলো, আস্তে আস্তে ছায়ে পরিণত হলো। সেই মুহূর্তে সরজিৎ জ্ঞান হারালো। যখন তার জ্ঞান ফিরল তখন সে বাড়িতে। রাতে বৃষ্টির সময় নাকি সে বাড়িতে গিয়ে দরজায় টোকা দিয়েই অজ্ঞান হয়ে পড়ে। দরজা খুলে সরজিতের মা ওকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে ঘরে নিয়ে যান। তার শরীরে তাপমাত্রা 106 ডিগ্রি ফারেনহাইট। সবাই ভাবছে বৃষ্টিতে ভিজে সরজিতের জ্বর এসেছে, অতিরিক্ত জ্বরের কারণে সে অজ্ঞান হয়েছে। কিন্তু আসল কারণ কেউ জানে না, সেও বলেনি। তবে একটা বিষয় তার মাথায় আসছে না, সে তো শ্মশান ঘাটে ছিল, সেখান থেকে বাড়ি ফিরল কী করে? কে তাকে বাড়িতে নিয়ে এলো? মনে মনে ভাবতে ভাবতে সে নিজেকে বলল, বাদ দে, কিছু কিছু জিনিস অজানাই থাকা ভালো। ভগবানই হয়তো তোকে সহায়তা করেছেন। আকাশের দিকে তাকিয়ে সে বলল, ধন্যবাদ ভগবান। ছাত্রাবাসের অন্ধকার রহস্য। ভোরবেলা আলোর প্রথম রোশনি ঢুকছিল কলেজের ছাত্রাবাসের ছোট ছোট জানালা দিয়ে। চারপাশের শান্তি ও একঘেয়েমির মাঝে তখনও একটাও আওয়াজ শোনা যাচ্ছিল না। ছাত্রাবাসের প্রতিটি কক্ষ, স্নানাগার, প্রবেশদ্বার সবই শুনশান। সবাই হয়তো নিজেদের ঘরে ব্যস্ত ছিল। তবে এক কক্ষের ভিতর এক অস্বাভাবিক কিছু ঘটতে যাচ্ছিল। ছাত্রাবাসে নতুন আসা ছাত্র দীপ, সে সাধারণত ঘুমিয়ে থাকে সকালবেলা, কিন্তু আজ সে হঠাৎ অস্বস্তি অনুভব করেছিল। কোনো এক অজানা শ্বাস প্রশ্বাস, অদ্ভুত অনুভূতি যেন তার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। কখনো কখনো এমন কিছুর হালকা শিরশিরান শব্দ আসছিল যেগুলো তার কানে পৌঁছছিল। দীপ ভাবল, এটা হয়তো আমার মনের ভুল, আমি বেশি ভাবছি। কিন্তু তার মনে কিছু একটা হচ্ছিল, তার মনে হচ্ছিল ছাত্রাবাসে কিছু একটা আছে, কিছু অস্বাভাবিক। দীপ কলেজের প্রথম বর্ষের ছাত্র, শহরের বাইরে থেকে এসেছে সে, তাই ছাত্রাবাসে থাকার অভিজ্ঞতা অনেক কম। প্রথম সে অনুভব করতে পারেনি, তবে ধীরে ধীরে তাকে ছাত্রাবাসের কিছু অদ্ভুত ঘটনার সাক্ষী হতে হয়। রাতের অন্ধকারে কখনো কখনো জানালা দিয়ে এক অদ্ভুত মৃদু শব্দ শুনতে পেত। তবে কখনো সে ভেবেছিল হয়তো বাতাসে কোনো কিছু চলছে বা পাখির ডাক আসছে। তবে এক রাতে সবকিছু বদলে গেল। সন্ধ্যা হলে ছাত্রাবাসের করিডোরে এক অদ্ভুত শান্তি বিরাজ করতে থাকে। কেউ আর বাইরে বেরোয় না, সব জানালা বন্ধ থাকে, যেন কেউ কিছু লুকানোর চেষ্টা করছে। সজল কিছুটা অস্বস্তি অনুভব করছিল, সে জানত না ছাত্রাবাসের অন্ধকার ইতিহাস সম্পর্কে কিছু তথ্য। মন্তব্যকারী বন্ধুরা বলেছিল ছাত্রাবাসে একটি ঘটনা ঘটেছিল বছর খানেক আগে। এক ছাত্র আত্মহত্যা করেছিল, তবে তার আত্মহত্যার কারণ কখনো জানা যায়নি। সেই সময় থেকে ছাত্রাবাসে অদ্ভুত কিছু ঘটতে শুরু করেছে। কেউ কেউ বলে আত্মহত্যা করা ছাত্রের আত্মা এখনও এখানে ঘুরে বেড়াচ্ছে। দীপ এইসব শুনে একেবারে অবিশ্বাস করেছিল, কিন্তু রাতের পর রাত একের পর এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে সে বুঝতে পারল হয়তো এসব বাস্তব। একদিন রাতে দীপ একটু দেরি করে ঘুমাতে গেল। সে তার কক্ষের পাশে রাখা ল্যাম্পের আলো নিভিয়ে দিল। হঠাৎ করিডোরের শেষ প্রান্ত থেকে একটা মৃদু কটকট শব্দ আসতে শুরু করলো। দীপ আতঙ্কিত হয়ে ওঠে। সে ভাবল, এটা আবার কি? সে খুব সাবধানে করিডোরের দিকে এগিয়ে গেল। শব্দটা যেন কোথা থেকে আসছে, কিন্তু কোনো দৃশ্যমান মানুষ ছিল না। দীপের গা ভয়ে শিরশির করে উঠল, কিন্তু সে থেমে গেল না। সে অনুসরণ করলো সেই শব্দ। আর তারপর একটা কক্ষের দরজা খোলা ছিল এবং ভিতর থেকে সে অদ্ভুত কটকট শব্দটা আসছিল। সজল তখন আর পিছনে ফিরে যেতে পারেনি, সে ভিতরে ঢুকে পড়ল। কক্ষের ভেতর অন্ধকার, এক অস্বাভাবিক অনুভূতি। সজল দেয়ালের দিকে তাকাতেই দেখল দেয়ালের মাঝে কিছু অদ্ভুত চিহ্ন ফুটে উঠেছে, যেগুলো একদম তাজা ছিল। এবং ঠিক তখন দীপ অনুভব করলো কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। তার পিছনে কিছু না দেখলেও সে এক ভয়ানক ঠান্ডা শ্বাস অনুভব করলো। কিছু মুহূর্তে তার যেন মনে হচ্ছিল একটি চোখ তার দিকে তাকিয়ে আছে। দীপ ঘুরে ফিরে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। তবে এক পলকে সে দরজার পাশে একটা অদ্ভুত দৃশ্য দেখল। একটি কালো পোশাক পরিহিত ছায়ামূর্তি যা তাকে লক্ষ্য করে তাকিয়েছিল। দীপ চমকে পেছনে পিছিয়ে গেল। ছায়ামূর্তির মুখ ছিল অন্ধকারে ঢাকা। তারপর সেই ছায়ামূর্তি ধীরে ধীরে কক্ষ থেকে অদৃশ্য হয়ে গেল।
দীপ এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকতে পারল না। সে তাড়াতাড়ি কক্ষ থেকে বের হয়ে এলো। তারপর রাতে দীপ অনেক কষ্টে ঘুমাতে পারল, কিন্তু পরের দিন সকালে তার অনুভূতি সত্যিই বেড়ে গেল। ছাত্রাবাসে এখন অদ্ভুত চুপচাপ অস্বাভাবিক শান্তি বিরাজ করতে থাকে। কেউ আর জানালা খোলার সাহস পায় না, সবাই গোপনে নিজেদের মধ্যে শঙ্কিত। দীপ জানল ছাত্রাবাসে একটা অন্ধকার ইতিহাস লুকানো ছিল। তার মতো অনেকেই সেই ঘটনা জানে না, কিন্তু যারা জানে তারা যেন কিছু বলতে ভয় পায়। এবং পরের দিন দীপ জানতে পারল ছাত্রাবাসের অদৃশ্য শক্তি আসলে সেই আত্মহত্যাকারী ছাত্রেরই আত্মা ছিল, যে সেই রাতেই তার মৃত্যুর পর এই জায়গায় আছড়ে পড়েছিল। বছর পেরিয়ে গেল, কিন্তু ছাত্রাবাসে অদ্ভুত কিছু ঘটতে থাকলো। কেউ কেউ বলছিল তারা রাতে কক্ষের মধ্যে সেই অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করে। এটা ছিল ছাত্রাবাসের অন্ধকার রহস্য, যা দীপ আর কখনো ভুলবে না। আরেকটি সত্য ঘটনা। আজকের ঘটনাটা আমাদের পাঠিয়েছেন, ওনার নাম মোহাম্মদ রায়হান আহমেদ। ঘটনার স্থান রাজশাহী জেলার বোয়ালিয়া থানার কোনো এক গ্রামে। আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ রায়হান। আজ আমার সাথে ঘটে যাওয়া সত্য একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। তো কথা না বলে ঘটনায় চলে যাই। আমি যখন ক্লাস 8মে পড়তাম, তখন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। আমি একটা স্বপ্ন দেখতে শুরু করি যে একজন বয়স্ক ব্যক্তি সাদা কাপড় পরা আমার কাছে আসেন আর আমাকে বলেন, তুমি কি আমার সাথে যাবে? এই স্বপ্নের কথাটা আমি বাসায় কাউকে বলিনি, কারণ সবাই চিন্তা করবে, বিশ্বাসও করবে না তাই। কিন্তু সমস্যা তখন হলো যখন এক রাত আমি বাসা থেকে হারিয়ে যাই। আমি বাড়ি থেকে হারিয়ে যাওয়ায় আমার পরিবারের সবাই আমার খোঁজ করে, কিন্তু পায় না। আমি হঠাৎ কিভাবে হারালাম সেটা জানি না। প্রায় 2 দিন পর আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমি একটা বাঁশঝাড়ের মধ্যে পড়ে আছি, শরীরের অনেক অংশই কেটে গেছে। আমি সেই বাঁশঝাড়ের মধ্য থেকে বেরিয়ে চিৎকার করতে থাকি আর নিজের বাসার খোঁজ করি। তারপর অনেক কষ্টে বাসায় আসি। বাসার সবাই আমাকে দেখে কান্নাকাটি করতে শুরু করে, কারণ 2 দিন থেকে আমি নিখোঁজ। ঠিক তার পরের দিনই আমার আম্মু একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে, যে আমি ফ্রিজ থেকে কাঁচা মাছ বের করে খাচ্ছি আর আমার চোখ দুটো সম্পূর্ণ লাল হয়ে গেছে। আম্মু চিৎকার করে সবাইকে ডাকে। আমার আব্বু আর কয়েকজন লোক মিলে আমাকে একটা ঘরের মধ্যে বেঁধে রাখে। এই অস্বাভাবিক আচরণের জন্যে আমাদের এলাকার এক হুজুরকে ডাকেন। তিনি এসে বলেন আমাকে একটা মারাত্মক জিন ধরেছে আর সে আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। হুজুরের কথায় মা বাবা বলেন, হুজুর আপনি কিছু করেন। কিন্তু হুজুর বললেন তিনি কিছু করতে পারবেন না, অন্য কোনো হুজুরকে ডাকতে হবে। সেই রাতে আমার খুব জ্বর আসে, কিন্তু পরের দিন সকালে জ্বর চলে যায়। আব্বু খোঁজ করে একজন হুজুরকে পান, উনি কবিরাজি করেন। ওনার নাম ছিল আজিজুল। হুজুর বাসায় আসে আর সব কথা শোনেন। আমি আমার স্বপ্নের কথাগুলো বলি। উনি আমার রুমে একা গিয়ে দরজা লাগিয়ে দিলেন আর তার কিছুক্ষণ পর বেরিয়ে এলেন। হুজুর বলেছিলেন জিনের সাথে আমাকে কথা বলতে হবে, উনি পারবেন না। হুজুর আমাকে বলল আজকে রাতে আমাকে একা আমার রুমে থাকতে হবে আর সারা রাত জেগে থাকতে হবে। রুমে শুধু মোমবাতি জ্বালানো থাকবে। হুজুর আমাকে বলেন আমি যেন স্বপ্নে দেখা সেই জিনের কথা মনে করি। যদি জিনটা রুমে আসে তাহলে মোমবাতিগুলো নিভে যাবে। তারপর একটা সালাম দিয়ে বলতে হবে, মেরাজ আপনি কি এসেছেন? তারপর তার কাছে শুনতে হবে কেন তিনি আমার সাথে এই রকম করছেন। আমি প্রথমে রাজি হই নাই, কিন্তু পরে আব্বু জোর করে রাতে আমাকে রুমে ঢুকিয়ে দেয়। আমার রুমে শুধু 2টা মোমবাতি ছিল। ভাই আমার অবস্থা খারাপ হয়ে গেছিল পুরো। আমি ভয়ে ভয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। তবে সকালে ঘুম থেকে উঠে দরজা ধাক্কা দিলাম, তারপর আম্মু দরজা খুলে দিল। বাইরে সবাই ছিল। হুজুর বলল কাজ হয়েছে কি? হুজুরের কথা আমি বলে দিলাম আমি ঘুমিয়ে গেছিলাম। হুজুর এই কথা শুনে আমাকে ইচ্ছে মতো গালি দেয় আর বলে আজকেও তাই করতে হবে, নাহলে জিন আমাকে ছাড়বে না। তাই বাধ্য হয়ে পরের দিন রাতে ওই সেমভাবে আমাকে ঘরের মধ্যে রেখে দিল। তবে আজকে আমার কাছে ফোন ছিল। কিন্তু নিশাদ ভাই বিশ্বাস করেন, রাত প্রায় 4টার সময় হঠাৎ করে মোমবাতি নিভে যায়। আমার রুমটা খুব বেশি ঠান্ডা হয়ে যায়। আমি ভয়ে চুপ করেছিলাম, হুজুরের সব কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি। নিশাদ ভাই আমার কলিজাটা তখন বের হয়ে আসে যখন একটা খুব খুব ভয়ঙ্কর কণ্ঠ বলে উঠল, আমি জানি তোকে কেন এখানে রাখছে, তোকে আমি ক্ষমা করব না, তুই আমার মেয়েকে মেরেছিস। ভাই আমি প্রায় শেষ হয়ে গেছিলাম, হাত পা অবশ হয়ে গেছিল প্রায়। ওই কণ্ঠটা এত ভয়ঙ্কর ভাই, কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। ভাই চিন্তা করেন 15 বছর বয়সী একটা ছেলে ওইরকম একটা সিচুয়েশন পড়লে কি অবস্থা হবে। ভাই মনে হচ্ছিল আমি আজকেই মরে যাব। তবুও কোনো মতে আমি শুধু এইটুকু বলতে পারছি যে দয়া করে আমাকে ক্ষমা করে দেন। আমি জানি না আমি কখন আপনার মেয়েকে মেরেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। তখন ভাই ওই জিনটা বলল যে আমি আজ থেকে অনেক দিন আগে একটা কালো বিড়ালকে লাঠি দিয়ে মেরেছিলাম। ওই বিড়ালটাই ছিল ওই জিনের মেয়ে। আসলে সত্যি সত্যি নিশাদ ভাই, এই ঘটনা ঘটার কয়েকদিন আগে আমি একটা কালো বিড়ালকে লাঠি দিয়ে মেরেছিলাম আর ওটাই ছিল ওই জিনের মেয়ে। আর আমি তাকে মারার জন্য সেই জিন আমার সাথে এরকম করছেন। আমি কাঁদতে কাঁদতে 2 হাত জোর করে বললাম আমি জানতাম না বিড়ালটা আপনার মেয়ে ছিল, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। সেদিন আমি প্রায় মরণ কান্না কেঁদেছিলাম।
তারপর জিনটা বলল, একটা শর্তে ক্ষমা করব তোকে। তোকে আমার মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে আর আমাকে 4টা কালো ছাগল দিতে হবে। আমি থতলাতে থতলাতে বললাম, ঠিক আছে, আমি রাজি। তারপর কি হলো বুঝলাম না। আমি ঘাড়ে প্রচুর ব্যথা অনুভব করি আর অজ্ঞান হয়ে যাই। তারপর মনে হয় সকালে সবাই আমার রুমে এসে আমার জ্ঞান ফেরায়। আমার জ্ঞান আসতে আমি কাঁদতে কাঁদতে সব কথা বললাম। তখন হুজুর বললেন, কাজ হয়েছে। হুজুর আমার আব্বুকে বলল যে 4টা কালো ছাগলের ব্যবস্থা করতে আর রাতে আমাকে নিয়ে তার বাসায় যাবে। সব কথা মতো সেই দিন সন্ধ্যায় আমাকে আর 4টা ছাগল নিয়ে হুজুরের বাসায় যাই। আব্বুও সাথে যায়। হুজুর আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে যায়। ঘরটা ছিল পুরো খালি, শুধু একটা মাদুর পাতা ছিল। হুজুর আমাকে বলল, জিনটা এই রুমে আসবে ওর মেয়েকে নিয়ে। আমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে আর বলতে হবে রুমে রাখা ছাগলগুলো নিয়ে যেতে। তারপর রুমের একদিকে ছাগলগুলো রেখে আমাকে বসিয়ে দিল আর কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে হুজুর চলে গেল। কিছুক্ষণ পর মোমবাতিগুলো নিভে গিয়ে ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেল। আমার মনের মধ্যে খুব ভয় করছিল। ওই দিনের মতো ওই ভয়ঙ্কর কণ্ঠটা বলল, আমার মেয়ে এসেছে, ওর কাছে ক্ষমা চা। তখন আমি কাঁদতে কাঁদতে বললাম, আমাকে ক্ষমা করে দেন, আমি অজান্তেই ভুল করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দেন, দয়া করে ক্ষমা করে দেন। আর এই রুমে 4টা কালো ছাগল আছে, আপনি যেমন বলেছিলেন তেমন এগুলো নিয়ে যান। সেই ভয়ঙ্কর জিনটা বলল, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমি আর তোমার কাছে আসবো না, আর কোনো ক্ষতি করব না। জিনটা কথাগুলো বলার পর সেই রাতের মতো ঘাড়ে ব্যথা অনুভব করতে লাগলাম। আমি আর অজ্ঞান হয়ে গেলাম। তারপর হুজুর আর আব্বু এসে আমার জ্ঞান ফেরালো। আমি দেখলাম রুমের ছাগলগুলোও ছিল না। হুজুর বলল, আলহামদুলিল্লাহ, সব ঠিক হয়ে গেছে, আর সমস্যা নেই। তারপর আমাকে ঝাড়া দিয়ে দিলেন আর একটা তাবিজ দেন 7 দিন দেওয়ার জন্য। তারপর তাবিজটা মাটিতে পুঁতে ফেলতে হবে। তারপর থেকে আর কোনো খারাপ ঘটনা ঘটে নাই, সব কিছু স্বাভাবিক হয়ে যায়। ভাই এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এটা আমার জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনা। বিশেষ করে ওই যে হুজুর যে কাজগুলো করতে বললেন আর ঘরের মধ্যে ওই জিনের সাথে কথা বলা, আমি মারা যাওয়ার আগে পর্যন্ত মনে থাকবে ভাই। বরাবরের মতন আজও কয়েকটি ভৌতিক গল্প শুনলাম। অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমরা সবার লেখা অনুযায়ী পড়ে আপনাদেরকে জানাই। যদিও কখনো কোনো ভুল ত্রুটি লক্ষ্য করেন আমাদের জানাবেন, আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।